আমরা জেনেছি যে সব 6 সমন্বয়ককে ছেড়ে দিয়েছে, কিন্তু আমরা কিন্তু দেখতে পাইনি তাদেরকে কোথায় নিয়ে গেছে। আমরা কিন্তু তাদেরকে মুক্ত অবস্থায় দেখতে পাইনি এখন পর্যন্ত। ফলে সেটা আমরা দেখতে চাই যে তারা একেবারে স্বাধীন অবস্থায় আছেন, তারা নিজেদের মতো যা বলার করতে পারছে। এছাড়াও আমাদের অনেক শিক্ষার্থী এখন পর্যন্ত আটক আছে সারা বাংলাদেশে। আমরা আগামী 24 ঘন্টার মধ্যে আর একটা শিক্ষার্থীও আটক দেখতে চাই না। আগামী 24 ঘন্টার মধ্যে সারা দেশে যেখানে যত শিক্ষার্থী আছে সকলকে মুক্তি দিতে হবে, এটাই আমাদের দাবি। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সাবিনা মিশা বক্তব্য রাখবেন। আজকে আমরা এখানে আমাদের আন্দোলনরত শিক্ষার্থীদের 6 সমন্বয়ককে যে আটক রাখা হয়েছিল নিরাপত্তা হেফাজতের নামে, তথাকথিত নিরাপত্তা হেফাজতের নামে, তাদেরকে আমরা এখান থেকে নিতে এসেছি। আমরা জানতে পেরেছি তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু আমরা আসলে আগের বক্তা বলছিলেন আমরা আসলে জানি না যে আসলে তারা নিরাপদে আছে কিনা। এবং এই যে যেহেতু আমরা জানি না যে আসলে তারা নিরাপদে আছে কিনা, এবং আমরা এও জানি যে সারা দেশের অজস্র কারাগার ভরে উঠেছে অসংখ্য শিক্ষার্থীদের, হাজার হাজার ছেলে মেয়েদেরকে, সাধারণ জনতাকে ভরে আনা হয়েছে। আমরা জানি জুলাই হত্যাকাণ্ডে যারা প্রাণ হারিয়েছেন সেই আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে ব্লক রেড দিয়ে দিয়ে গণগ্রেফতার করে বাংলাদেশের কারাগারগুলোকে ভরে ফেলা হয়েছে। এই অবস্থা আজকে এই মুহূর্তে থামতে হবে। সমন্বয়কদের যেরকম ছাড়া হয়েছে সেই একইভাবে সমস্ত দেশের নিরাপত্তা দেওয়ার জন্য আপনারা সরকারে বসেছেন। আমাদের সন্তানদের রক্তে বাংলাদেশের রাজপথ রাঙানোর জন্য আপনাদেরকে আমরা ওখানে বসিয়ে রাখি নাই। সেই জন্য আপনারা ক্ষমতায় নাই, আপনারা ক্ষমতায় আছেন কারণ বাংলাদেশের জনগণ আপনাকে ওইখানে রেখেছে, এখনো পর্যন্ত রেখেছে। সুতরাং এখনো সময় আছে এই মুহূর্তে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যে ভয়ঙ্কর নিপীড়ন আপনারা চালাচ্ছেন এই মুহূর্ত থেকে তা বন্ধ করবেন। সমস্ত কারফিউ উঠিয়ে নেবেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে খুলে দেবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যেখানে আপনারা বিডিআর বিজিবি সব মোতায়েন করে রেখেছেন সেখান থেকে আপনাদের বাহিনীগুলোকে উইথড্র করতে হবে। আজকে এই মুহূর্ত থেকে আপনাদের বাহিনীগুলো ক্যাম্পাসে কেন থাকবে? ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সারা বাংলাদেশের ক্যাম্পাস। এই ক্যাম্পাসে ছাত্রছাত্রীরা থাকবে, বাংলাদেশের জনগণ তার যখন খুশি তখন মত প্রকাশ করতে আসবে। এখানে কেন পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ কোনো জনগণকে আটকাবে? কারো সেই অধিকার নাই। সুতরাং আপনাদের সমস্ত কিছু খুলে দিতে হবে, কারফিউ তুলে দিতে হবে, ইন্টারনেট দিয়ে নিয়ে যে নানান রকম প্রহসনের খেলা আপনারা খেলছেন সেগুলো বন্ধ করতে হবে। তা না হলে বাংলাদেশ সারা বিশ্বে বাংলাদেশের যে ভাবমূর্তি সেই ভাবমূর্তির ভয়াবহ ধস আপনাদের মুখে লেখা থাকবে। আপনারা এটার জন্য দায়ী থাকবেন। আপনারা এই সরকার যারা আছেন তাদের জন্য বাংলাদেশের ভাবমূর্তি সারা বিশ্বে ভয়াবহভাবে তলানিতে নেমে আসছে। আপনাদের যদি এখনো শুভবুদ্ধির উদয় না হয় তাহলে কবে আর কত রক্ত লাগবে আপনাদের, আর কত মানুষকে গ্রেফতার করা লাগবে আপনাদেরকে এই শুভবুদ্ধিটুকু দেওয়ার জন্য? আপনাদের এখনো সময় আছে, সবাইকে ছেড়ে দিন। এবং যাদের পরিষ্কার চিহ্নিত করা যাচ্ছে ভিডিও থেকে সেই সমস্ত হত্যাকারী খুনি যারা গুলি চালিয়েছে আমাদের শিক্ষার্থীদের বুকে সেই খুনিদেরকে ধরুন। আপনারা মিথ্যা কথা বলার শেষ পর্যায়ে পৌঁছে গেছেন। মিথ্যা কথা বলা থামান। আমাদের সন্তানদের রক্ত নিয়ে আপনারা আর কোনো প্রহসন করবেন না। আপনারা জানেন আপনারা জানেন যে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল যে কোটা সংস্কারের আপনারা জানেন যে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল যে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের ছেড়ে দেওয়ার ব্যাপারে। তাদের বিনা বিচারে কোনো আইনানুগ ব্যবস্থা ব্যতিরিকে আটকে রাখা হয়েছিল। আবার বলা হচ্ছিল যে কোর্টের থেকে বললে পরে আদালত বললে ছাড়া হবে। এটা একটা অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আমরা শুনেছি যে তাদের মুক্তি দেওয়া হয়েছে, আশা করি তারা নিরাপদ আছে। এই যে মুক্তি হয়েছে এটাতে আমরা খুশি, কিন্তু এখনো অনেক নিরাপরাধ ছাত্র
ছাত্র, শিক্ষক এবং জনগণ, কর্মজীবী মানুষ বিনা বিচারে এখনো আটকে আছে। সেই জন্য আমরা সন্তুষ্ট নই, খুশি হলেও সন্তুষ্ট নই। আমরা আজকে এখানে দাবি করছি আগামী 24 ঘন্টার ভিতরে যে যেখানে আটক আছে, ঢাকার বাইরে বিভিন্ন অঞ্চলে বিনা বিচারে কোনো ধরনের আইনানুগ ব্যবস্থা ছাড়া তাদের সকলকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে। এইটা হলো প্রধান দাবি। দ্বিতীয় দাবি, এ পর্যন্ত যেভাবে নিরপরাধ মানুষ মারা গেছে বাংলাদেশে, তাদের সকলের বিচার করতে হবে এবং সেই বিচারের জন্য জাতিসংঘের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে যুক্ত করতে হবে। এইটা একটি বড় বিষয়। স্কুল কলেজ খুলে দিতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীকে সেখান থেকে সরাতে হবে, ইন্টারনেটের অবাধ সুযোগ আমাদের সেখানে নিয়ে আসতে হবে। এই আইনের শান্তিরক্ষার পরিবেশ যদি দ্রুত সৃষ্টি করা না হয়, তাহলে বাংলাদেশের জন্য নিঃসন্দেহে এটা বড় ধরনের সমস্যা। আপনারা বলেছেন যে এই ঘটনার ফলে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আমি এটা স্বীকার করি না। ভাবমূর্তি যদি কারণ নষ্ট হয়, সেটা সরকারের হচ্ছে, বাংলাদেশের কোনো ভাবমূর্তি নষ্ট হচ্ছে না। বাংলাদেশের যে শক্তি, বাংলাদেশের যে সাহস, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের যে ঐতিহ্য, তার প্রতি আমাদের অনুরক্ততাই প্রকাশ পাচ্ছে। ভাবমূর্তির সংকট থাকলে সরকারের সংকট, বাংলাদেশের না। আর একটা কথা আপনাদের বলে আমি শেষ করি। বাংলাদেশের মানুষ ট্যাক্স দেয়, আমি ট্যাক্স দেই। আমার ট্যাক্সের টাকায় বন্দুক কেনা হয়েছে, আমার ট্যাক্সের টাকায় গুলি কেনা হয়েছে। আমার এই ট্যাক্সের টাকায় কেনা বন্দুক এবং গুলি দিয়ে আমার নিরপরাধ নাগরিককে গুলি করে মারা হবে। এই জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি। এইটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। বাংলাদেশের এই আন্দোলন, ছাত্র জনতার এই আন্দোলন চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত না সামগ্রিকভাবে আমাদের এই অন্যায় অত্যাচার বন্ধ না হয়। আপনারা সকলে ভালো থাকবেন। এখন আমাদের বক্তব্য রাখবেন নাগরিক সমাজের মানুষের জন্য ফাউন্ডেশনের প্রধান শাহিন আলম। আজকে সারা দেশে ঘরে ঘরে আমরা বাবা মায়ের কান্না শুনি। বাবা মা তারা আতঙ্কে থাকে, ওই সময় তাদের ছেলেদেরকে ধরে নিয়ে যাবে। চিন্তা করতে পারেন আপনারা বাংলাদেশের এই অবস্থা। বাবা মায়ের কান্না, আর্তনাদ, তাদের দুঃখ কষ্ট কোথাও কি গিয়ে পৌঁছাচ্ছে না তাদের কান্না? কেন কেন এরকম হবে বাংলাদেশে? তাদেরকে তুলে নিয়ে যাওয়া রাত্রের অন্ধকারে আমাকে অনেকেই বলেছে যে আমরা রাত্রে ঘুমাতে পারি না, আমরা জানলার কাছে গিয়ে দাঁড়ায় থাকি, নিচে তাকাই যে কোন সময় গাড়ি এসে আমাদের বাচ্চাদেরকে নিয়ে যাবে। এটাই কি বাংলাদেশ আমরা চাই? আমরা সবাই যেভাবে দাবি করছে, আমিও দাবি করছি এক্ষুনি তাৎক্ষণিকভাবে যত বাচ্চাদেরকে জেলে ভরা হয়েছে, খুন করা হয়েছে, রাত্রের অন্ধকারে সবাইকে ছেড়ে দিতে হবে। আজকে আমরা পত্রিকায় দেখলাম একটি 16 বছরের ছেলেকে রংপুরে তার পায়ে গুলি দিয়ে তাকে জেলে রাখা হয়েছে। 16 বছর, এটা কোন আইনের মধ্যে পড়ে বলেন? সে একটা শিশু, তাকেও জেলে রাখা হয়েছে। কেন? সে নাকি আবু সাঈদকে মেরে ফেলেছে। একটা ঠাট্টা মশকরা ফাইজলামি করার একটা সীমা থাকে। আমরা কি দেখি নাই কিভাবে আবু সাঈদ মারা গেছে? আপনারা দেখেন নাই? সবাই মিলে দেখে নাই? তাহলে আপনারা কেন আপনারা জোর গলায় আপনারা বলছেন না কেন যে না এটা ঠিক না, এটা মিথ্যা? একটা 16 বছরের বাচ্চা এই আবু সাঈদকে মারে নাই, ওকে জেলে রাখা হয়েছে। এমন ভাবে যাদেরকে জেলে রাখা হয়েছে, যাদেরকে গুম করা হয়েছে, সারা দেশে সবাইকে একদম এক্ষুনি ছেড়ে দিতে হবে। এটাই আমাদের এই আজকে এই জনসভা থেকে আজকে এটাই আমাদের দাবি। ধন্যবাদ। আচ্ছা, এখন ফরিদা আক্তার বলবেন। সবাই আমরা সংক্ষেপে বলি। মানববন্ধন হবে। থ্যাংক ইউ। তোমার ফোনটা সামনে পাইছো? আরে বন্ধন একটা না
এটা লাগবে না, লাগবে না, লাগবে না, এটা লাগবে না, সব লাগবে না। সব লাগবে। আমরা একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, আমরা হত্যার বিচার চাই এবং এই হত্যার যারা হুকুমদাতা ছিল তাদেরও বিচার চাই। এখন আমাদের উপস্থিত সংগ্রামী বন্ধুরা, আমরা এখানে কি কারণে একত্রিত হয়েছি সেটা সবাই জানি। আমি কোনো কথা বলবো না। আমি বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক হিসেবে এই গত কয়েকদিন ধরে জুলাই মাসে যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং পাশাপাশি প্রত্যেকটা প্রাণের জীবনের প্রাণ যে নেওয়া হয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং এই শাস্তি এই সরকারের কাছে নয়, এই শাস্তি আমরা পরবর্তী যে সরকার আসবে তার কাছে আমরা চাই। আমি একটা স্লোগান দিতে চাই, সবাই একটু স্লোগান দিবেন, স্লোগান দিয়ে আমি আমার কথা শেষ করব। আমার ভাইয়ের বুকে গুলি কেন? শেখ হাসিনা জবাব চাই। ভাইয়ের বুকে গুলি কেন? শেখ হাসিনা জবাব চাই। ভাইয়ের বুকে গুলি কেন? স্বৈরাচার নিপাতে যাক, গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাতে যাক। ছাত্রের বুকে গুলি কেন? শিশুর বুকে গুলি কেন? শেখ হাসিনার জবাব চাই। ছাত্রের বুকে গুলি কেন? পাশাপাশি যত বাংলাদেশের যত ছাত্রছাত্রীকে বিনা কারণে গ্রেফতার করা হয়েছে এই ইস্যু নিয়ে, এই আন্দোলনের সামনে রেখে যত ছাত্রছাত্রীকে গ্রেফতার করা হয়েছে প্রত্যেকটি ছাত্রছাত্রীকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং সসম্মানে তাদের বাড়িতে পৌঁছে দিতে হবে। আমি এই দাবি জানিয়ে আমি আমার এখানে বক্তব্য শেষ করছি। সকল শিক্ষার্থীর মুক্তি চাই, সকল শিক্ষার্থীর মুক্তি চাই। দিতে হবে, দিয়ে দাও। সকল শিক্ষার্থীর মুক্তি চাই, দিতে হবে, দিয়ে দাও। আপনারা জানেন আমাদের 6 সংগঠক গণস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন 3 জন। তারা আমরা ধারণা করি তাদেরকে কোনো বাহিনী ধরে নিয়ে নির্যাতন করেছিল। নির্যাতনে থাকা অবস্থায় তাদের সম্মতি না দিয়ে তাদেরকে জোর করে এই ডিবি অফিসে আটকে রাখা হয়েছিল। আমি আইনের শিক্ষক, আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যারা এই কাজটা করেছে ডিবির তৎকালীন প্রধান হারুন সহ তারা প্রত্যেকে অ্যাবডাকশন এবং অপহরণ মামলার আসামি। আমরা এই সময় গণস্বাস্থ্য কেন্দ্রে কি ঘটেছিল আমরা গণস্বাস্থ্য কেন্দ্রের যে শিরিন আপা আছে নারী নেত্রী, ওনার মুখ থেকে আমরা একটু শুনবো। মাইকটা একটু নিচে করে রাখেন, মাইকটা একটু নিচে করে রাখেন, মাইকটা নিচে করে রাখেন, মাইকটা একটু নিচে করে রাখেন। মাইকটা অবস্থায় তাদেরকে ছিনিয়ে নিয়ে আসা হয় এবং বলা হয় যে এই মোবাইলটা নামান, মোবাইলটা চিকিৎসা মানুষকে হাসপাতাল থেকে ছিনিয়ে আনা, এটা কোন দেশের আইনে আছে? কোন মানবাধিকার এটা বলে যে এটা ঠিক আছে? এটা মানবতা বিরোধী অপরাধ এবং এটার বিচার আমরা চাই। যেই অফিসাররা নিযুক্ত ছিল তারা আমাদের নার্সদের সাথে ডাক্তারদের সাথে ব্যবহার করে এসেছে, সেগুলো
বলছেন যে আপনারা দিবেন না, কেমনে না দেন আমরা দেখবো। তারা জোরপূর্বক রুগীকে আমাদের কাছে রুগী কি করেন কি করে না সেটা কথা না, কথা হলো যে হাসপাতালের রুগীদেরকে কি করে শিখিয়ে নিয়ে আসতো এবং এনে টিভি এখানে খুব ভালো লেগেছে, তাই না? তাদের সুরক্ষার জন্য তাদের বাবা মা, তাদের ভাই বোন কেউ খবরই পায়নি। এখন আমরা উদিচিত থেকে খুব সংক্ষেপে একটা গান শুনবো, প্রতিবাদের গান। ধ্বংস নিশান ওরূপ প্রাচীর প্রাচীর ভেদি, কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাশান ভেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজা তোর প্রলয় নিশান, ধ্বংস নিশান ওরূপ প্রাচীর প্রাচীর ভেদি, কারা রইল কপাট, কারা রইল কপাট, কাচনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, কাচনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, আহা হা পায় যে হাসি, আহা হা পায় যে হাসি, ভগবান পড়বে হাসি সর্বনাশী শেখায় হিন্দুত্ব কেড়ে, কারা রইল কপাট, কারা রইল কপাট, রক্ত জমান শিকল পূজার ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজা তোর প্রলয় নিশান, ধ্বংস নিশান ওরূপ প্রাচীর প্রাচীর বেদি, কারা রইল কপাট, কারা রইল কপাট, নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি, নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি, দেখি ভীম করার ওই ভিত্তি নারী, লাথি মার ভাঙরে তালা, লাথি মার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফের পারি, কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমান শিকল পূজার ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজা তোর প্রলয় নিশান, ধ্বংস নিশান ওরূপ প্রাচীর প্রাচীর বেদি, কারা রইল কপাট, কারা রইল কপাট, ওরে ও পাগলা ভোলা দেরে দে প্রলয় দোলা, ওরে ও পাগলা ভোলা দেরে দে প্রলয় দোলা, গারল গোলা জোরসে ধরে হেঁচকা টানে, মারে হা হায়দারি হাত, মারে হা হায়দারি হাত, কাটালে দুন্দতি ডাক ডাক করে ডাক, মৃত্যুকে ডাক জীবন পারে, কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ ভেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজা তোর প্রলয় নিশান, ধ্বংস নিশান ওরূপ প্রাচীর প্রাচীর ভেদি, কারা রইল কপাট, কারা রইল কপাট, কারা রইল কপাট, কারা রইল কপাট। সকল শিক্ষার্থীর নিঃশর্ত মুক্তি দিতে হবে। আপনি কে সংক্ষিপ্ত করতে বললেন? আচ্ছা, আমাদের আপনারা জানেন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয় না, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর অমানবিক হামলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে বেধড়ক পেটানো হয়েছে, হত্যা করা হয়েছে, এমনকি দেশের সামরিক বাহিনীর নিয়ন্ত্রণাধীন দুটো বিশ্ববিদ্যালয় সেখানে পর্যন্ত ছাত্র হত্যার ঘটনা ঘটেছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অমানবিক হামলা ঘটেছে। এখন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইমুম রেজা তালুকদার আমাদের সংক্ষেপে বলবেন। আবারও প্রশ্নটা করছি, বাংলাদেশ কি কোনো জরুরি অবস্থার মধ্যে আছে কিনা? জরুরি অবস্থার মধ্যে না থাকে তাহলে আমাদের যে সাংবিধানিক অধিকার, সভা সমাবেশের অধিকার, বাক স্বাধীনতার অধিকার, এগুলো কেন নিশ্চিত করা হচ্ছে না? এবং রাস্তায় কেন সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে? কি এমন ঘটেছে যে জরুরি অবস্থার মতন পরিবেশ বাংলাদেশে বর্তমানে জারি আছে? এই প্রশ্নের উত্তর সরকারকে দিতে হবে। বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং নানা অদ্ভুত অজুহাত দেওয়া হচ্ছে যে তারা যেমন
জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আরিফ সোহেল তার সহপাঠীরা বলছে যে যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই ধরনের সমস্যা হচ্ছিল সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছিল, কিন্তু তার মামলা দেওয়া হয়েছে যে সেতু ভবনের নাকি পোড়ানোর মামলা। তো ভবিষ্যতে এগুলো কতটুকু টিকবে যদি যথাযথ স্বাধীন তদন্ত কমিশন করা হয়, এই প্রশ্নটাও রেখে আপনাদেরকে আবারও বলছি যে আমাদেরকে গণতান্ত্রিক অধিকার এবং সাংবিধানিক অধিকারগুলো ফিরিয়ে দিন। ধন্যবাদ। আমাদের জাস্ট দুজন বক্তা আছে, এখন সৈয়দ রেজওয়ানা হাসান বলবেন। নতুন কথা তো কিছু বলার নাই। আমরা এখানে এসেছিলাম, আপনারা জানেন যে 6 জন সমন্বয়কে তথাকথিত হেফাজতে রাখা হয়েছিল নিরাপত্তার কথা। আপনার যদি অসুখ হয় আপনি কি সেরাটন হোটেলে রাখলে নিরাপদ বোধ করবেন, না আপনার মার কাছে থাকলে নিরাপদ বোধ করবেন? নাকি আমি সেরাটন হোটেলে বলছি, আমি আর কোনো কার্যালয়ের কথা বলছি না। একটা মানুষ যখন অসুস্থ হয়, অসুস্থতা কেন হয় আপনারা তো জানেন। আপনারা এমন নির্যাতন করেছেন যে অসুস্থ হতে বাধ্য হয়েছে, একজনকে নাকি অজ্ঞানী করে ফেলেছে। যখন জ্ঞান ফিরেছেন আপনাদেরকে এই কথাটা কে বললো যে আপনাদের কাছে থাকলে তারা নিরাপদ বোধ করে? নিরাপত্তার সংজ্ঞাটা দিয়ে দেবেন, আমরা আমাদের সংবিধানে তুলে দেব। এই হেফাজতের আইনি ভিত্তি আমরা জানতে চাই। আমরা আসবার আগে আপনারা এই 6 জনকে ছেড়ে দিয়েছেন বলে আমরা শুনেছি। আমরা এখনো জানি না তারা পরিবারের কাছে গেছে কিনা। তারা যেন মুক্ত পরিবেশে কাজ করতে পারে, কারণ ছেড়ে তাদেরকে বাসায় আটকে দিয়ে প্রহরায় রাখবেন না। তারা যে কাজটা করতে নেমেছে সেখানে কোনো অন্যায় তো নাই, কোনো আইন তো তারা ভাঙছে না। তারা যেন মুক্ত পরিবেশে কাজ করতে পারে সেটার আমরা নিশ্চয় আছি। এবং এই যে এতটা দিন আটকে রাখলেন, কেন আটকে রাখলেন? কোথা থেকে এই ক্ষমতা পেয়েছেন? দণ্ডবিধির কোথায় আপনাকে এই ক্ষমতা দেওয়া হয়েছে? ক্রিমিনাল প্রসিডিউর কোডে কোথায় আপনাকে এই ক্ষমতা দেওয়া হয়েছে? সংবিধানের কোথায় আপনাকে এই ক্ষমতা দেওয়া হয়েছে? আমরা কিন্তু ওই 6 জনকে আপনারা 2টা গাড়ি করে নিয়ে গেছেন শুনবার পরে এসেছি, কারণ এই সমস্ত প্রথার একেবারে চিরতরে অবসান হতে হবে। আমরা দেশের নাগরিকেরা দাসখত দিয়ে এই নাটে যেতে থাকবো না। আপনারা আমাদেরকে দাস করে যখন ইচ্ছা বাসা থেকে তুলে আনবেন, যতদিন ইচ্ছা আটকে রাখবেন, তারপরে আমাদেরকে নুডলস খাওয়াবেন, পোলাও খাওয়াবেন, আর মুরগি খাওয়াবেন, আর ডিম খাওয়াবেন, ওইটা আবার পত্র পত্রিকা দেবেন। কার টাকায় খাওয়ান এগুলো? আমাদের টাকায় তো খাওয়ান। এগুলো খাওয়ানো বন্ধ করেন, আপনার কাছে খাওয়ার আমার দরকার নাই। আমরা জনগণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখোমুখি কোনোদিনও হতে চাই না। আমাদের নিরাপত্তার প্রয়োজনে আমরা আপনাদের কাছে আসবো। আপনারা আমরা অনিরাপদ এই গায়েবী একটা আওয়াজ কোথা থেকে পেয়ে গিয়ে আমাদেরকে বাসা থেকে তুলে আনবেন, এই আইন কিন্তু আপনাদেরকে দেওয়া হয় নাই, এই ক্ষমতা আপনাদেরকে দেওয়া হয় নাই। হাসপাতালের চিকিৎসক বলছে তিনি অসুস্থ, অনেক রাজনৈতিক নেতাকে বলে জেলে নেন, তাদেরকে সারা জীবন পিঠে হাসপাতালে রেখে কাটায় দেন। আর এখানে মার খাওয়া বাচ্চাগুলোকে আপনারা পর্যন্ত চিকিৎসা নিতে দিলেন না। এইরকম আইন শৃঙ্খলা বাহিনী তো আমরা চাই না। আমরা চাই সেরকম আইন শৃঙ্খলা বাহিনী যারা আমাদের কথা শুনবে। আজকে রাস্তার ওই পারে দাঁড়িয়ে অনেক আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইয়েরা আমাদের কথা শুনছেন। আগামীকাল আমি একটা কাজের জন্য আপনার কাছে আসবো, আপনি আমাকে সেই সেবা দিবেন তো? আপনারা বাংলাদেশ পুলিশ হবেন, আপনারা আওয়ামী লীগ পুলিশ, বিএনপি পুলিশ, জাতীয় পার্টি পুলিশ হবেন না, আপনারা বাংলাদেশ পুলিশ হবেন। এটাই আমরা চাই। আমরা খুশি হই নাই যে আপনারা তাদেরকে গাড়ি দিয়ে পাঠিয়ে দিয়েছেন, আমরা একটু করে স্বস্তি পেয়েছি। আমরা তখনই খুশি হব যখন সকল শিক্ষার্থীদেরকে আপনারা মুক্তি দেবেন। আসলে খুশি তারপরেও হইতে পারবো না, কারণ খুশি হওয়ার পরিবেশ তো রাখেন নাই। এতগুলো তাজা প্রাণ কেড়ে নিয়েছেন, এই ক্ষত আমাদের আর কোনোদিন সারবে কিনা, কোনোদিন আমরা এই ক্ষত থেকে উঠতে পারবো কিনা তা জানি না। আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা বাংলাদেশ পুলিশ হয়ে কাজ করবেন। আপনারা কোনো শিক্ষার্থীকে আর আটক করবেন না, আর একটা গুলিও কোনো শিক্ষার্থীর বুকে, কোনো জনতার বুকে দেবেন না, এবং সকল শিক্ষার্থীকে অবিলম্বে মুক্তি দেবেন। ধন্যবাদ। আচ্ছা, আমাদের ক্যামেরাম্যান নিচে আমরা যেটা লক্ষ্য করলাম গত 3 সপ্তাহে, সেটি হচ্ছে যে ক্ষমতার পরিশীল এবং জবাবদিহি ক্ষমতার মুখ্য অবস্থান থেকে সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে সরকারি নিয়ন্ত্রণাধীন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, যেগুলো হওয়ার কথা ছিল না, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সরকারের নিয়ন্ত্রণে থাকে না,
কিন্তু সেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামে যে সংস্থাগুলো কাজ করছে, আইন প্রকাশ সংস্থা সহ এ ধরনের যে প্রতিষ্ঠানের সামনে আজকে দাঁড়িয়ে আমরা কথা বলছি, সেই সংস্থা সহ পুরো সার্বিক প্রক্রিয়ার মধ্যে যে জিনিসটা করেছে, তারা ছাত্র জনতার যে অজেয় শক্তি সেটা ভুলে গেছে। আমাদের ইতিহাস যে শিক্ষা দিয়েছে, এই যে ইতিহাসের পুরস্কারে পুরস্কৃত এই আমাদের ক্ষমতা অধিষ্ঠিত ব্যক্তিবর্গ থেকে শুরু করে যাদের কথা বললাম, তারা সকলে যে কারণে তারা আজকে স্বাধীন দেশে বাস করে, সেই ছাত্র জনতার শক্তিকে, সক্ষমতাকে এবং তাদের যে বল অজেয় শক্তি সেটাকে ভুলে গিয়ে তাদের উপরে নির্বিচারে অত্যাচার গুলি চালিয়েছে। এবং শুধু তাই নয়, একইভাবে উচ্চ পর্যায় থেকে শুরু করে সমস্ত প্রতিষ্ঠানগুলো মিথ্যাচারের আশ্রয় নিয়েছে, প্রতারণার আশ্রয় নিয়েছে। প্রতিটা পর্যায়ে প্রতিটা বিষয়ে জনগণকে মূর্খ মনে করেছে, অথচ নিজেরা যে মূর্খতার পরিচয় দিচ্ছে সেটা তারা ভুলে গেছে। মূর্খতা এবং অন্ধত্ব এবং মিথ্যাচারের আশ্রয় নিয়ে তারা যে কাজগুলো করেছে সেটা সম্পূর্ণভাবে সংবিধান লঙ্ঘন করেছে, আইনের লঙ্ঘন করেছে। জাতীয় আন্তর্জাতিক যে পেশাগত উৎকর্ষের কথা তারা বলে থাকেন, যে প্রশিক্ষণ তারা পেয়েছে সেগুলোকে পদদলিত করেছে। সেটা পদদলিত করে আমাদেরকে প্রতারণা করার চেষ্টা করেছে। কিন্তু তারা ভুলে গেছে তাদের মানদণ্ডে দেশবাসীকে বিচার করার কোনো সুযোগ নেই। দেশবাসী তাদের মতো মূর্খ নয়, মিথ্যাচারও নয়। তারা যে মিথ্যাচার করেছে, মূর্খতা দেখিয়েছে, সেটা কিন্তু দেশবাসী বুঝে গেছে। এবং আমি যেটা বলবো, এটা তারা করতে পেরেছে এই কারণে যে তাদের মধ্যে একটা ধারণা সৃষ্টি হয়ে গেছে। তারা এতদিন পর্যন্ত আজকে যে ঘটনাকে কেন্দ্র করে আমরা শুধুমাত্র এই 6 জনকে আটকের বিষয়টা না, সার্বিকভাবে যে পরিস্থিতি সৃষ্টি করেছে এই সংস্থাগুলো, তার পেছনে যে মূল বিষয়টা সেটা হচ্ছে যে দীর্ঘকালীন প্রক্রিয়ার মাধ্যমে তাদের মধ্যে একটা ধারণা সৃষ্টি করে ফেলেছে। তারা নিজেরা সম্পূর্ণ ভুল ধারণা, আমি বলছি সেই ধারণা হচ্ছে তারা বিচারহীনতা উপভোগ করতে পারবে চিরদিন। যদি তাই হয় আপনি কেন মিথ্যা কথা বলছেন? বন্ধ করুন মিথ্যা কথা। আপনি বলেন যে আমি নির্বিচারে গুলি করেছি, রংপুরে ছাত্রকে হত্যা করেছি, আমি নির্বিচারে আটক করে রেখেছি 6 জন সমন্বয়ককে, আমি নির্বিচারে সারা দেশের অসংখ্য মানুষকে, শিক্ষার্থী সহ শিক্ষকদেরকে সহ নির্বিচারে অন্যায় করছি, অধিকার হরণ করছি, মানুষের পাঠশালিকতা হরণ করছি, মানুষের ছাত্রদের সম্পূর্ণ যৌক্তিক, সম্পূর্ণ নৈতিকভাবে নৈতিকতার দৃঢ়তায় বলিয়ান যে দাবি, সেই দাবিকে যেটা সরকারও ঘোষণা করেছে তারা সমর্থন করে, সেই দাবি আন্দোলনে নির্বিচারে আমরা তারা অত্যাচার করেছে এবং তারা সেটার জন্য তারা লেলিয়ে দিয়েছে তাদের সমর্থন পুষ্ট সংস্থাগুলোকে, যার মধ্যে ছাত্র সংগঠন জড়িত। এই যে মিথ্যাচার নির্ভর সরকার পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, তার থেকে সরে আসতে হবে। কারণ দেশবাসী জেনে গেছে যে এটা মিথ্যাচারের গভর্নেন্স, মিথ্যাচারের উপর ভিত্তি করে সরকার পরিচালনা হচ্ছে। আমি যেটা বলতে চাই, যে যেটি আমি আগে উল্লেখ করেছি, বলতে চাই যে এই সংস্থাগুলো রাষ্ট্রকে মদত দিচ্ছে বলে মনে করছে, সরকারকে মদত দিচ্ছে বলে তারা মনে করছে সরকারি ভিত্তি, তারা সরকারও মনে করছে তাদের ভিত্তি, ক্ষমতার ভিত্তি। কারণ সেখানে জনগণের কোনো উপস্থিতি নাই, সরকারের যে ক্ষমতার ভিত্তি সেখানে এই সংস্থাগুলো, এবং এই সংস্থাগুলো যে মিথ্যাচারের উপরে পেশাগত অবমাননার উপর নির্ভর করে সংসদ এবং সংবিধান এবং আইনের লঙ্ঘনের উপর নির্ভর করে পরিচালিত হচ্ছে, এটি তারা ভুলে যাচ্ছে যে এটি কিন্তু চিরস্থায়ী হওয়ার কোনো সুযোগ নেই। ধসে পড়তে বাধ্য। যে প্রতিষ্ঠানে শুদ্ধাচার নেই, যে প্রতিষ্ঠানে সততা নেই, যে প্রতিষ্ঠান মিথ্যাচার দিয়ে পরিচালিত হয়, সেই প্রতিষ্ঠান কোনোদিন টিকবে না, টিকতে পারে না। সেটারই প্রমাণ কিন্তু আপনারা দেখছেন। আমি বলবো না সময় আছে এখনো, কিন্তু আপনারা ভেবে দেখেন, নিজেদেরকে আয়নার সামনে উপস্থাপন করুন, তারপরে নিজেদের আচরণ সংযত করুন। এবং ইতিমধ্যে যা বলা হয়েছে, প্রতিটি নাগরিক যাদেরকে নির্বিচারে আটক রাখা হয়েছে, প্রতিটি শিশু সহ, যারা অপ্রাপ্তবয়স্ক সহ, শিক্ষার্থী সহ, শিক্ষকদের সহ, সাধারণ মানুষ সহ যাদেরকে আটক রাখা হয়েছে, যাদের উপর নির্বিচারে হত্যা করা হয়েছে, সকলের ন্যায় বিচার নিশ্চিত করুন, আটকদেরকে নিয়ে মুক্ত দিন। এবং এখানে যেটি বারে বারে বলা হচ্ছে, এটা আন্তর্জাতিক সম্পূর্ণ নিরপেক্ষ জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত সাপেক্ষে সমাধানের উপায় চেষ্টা করুন এবং বিচার নিশ্চিত করার চেষ্টা করুন। এছাড়া কোনো বিকল্প নেই। আমাদের এই নাগরিক সমাজের পক্ষ থেকে যে কার্যক্রম আমরা শুরু করেছি সেটি আজকে শেষ নয়। এটি আমরা মনে করি যে আমরা সবাই মিলে আলোচনা সাপেক্ষে আপনাদের সাথে, গণমাধ্যম কর্মীদের সহকর্মীদের সাথে সহযোগিতায় আমরা এই আন্দোলন, এই কার্যক্রম অব্যাহত রাখার পক্ষে আপনাদেরকে অবহিত করব। সবাইকে ধন্যবাদ।
আচ্ছা, আমাদের আজকে মিটিং শেষ। আমরা শুধু একটা কথা বলে শেষ করছি, এই সরকার মিথ্যা এবং বল প্রয়োগের মাধ্যমে টিকে আছে। যদি আমাদের সকল আটককৃত ছাত্রদের বিশেষ করে মুক্তি দেওয়া না হয়, যদি হত্যার বিচার না করা হয়, যদি শিক্ষাঙ্গন খুলে দেওয়া না হয় অবিলম্বে, তাহলে আমাদের নাগরিক সমাজের আরো বৃহত্তর কর্মসূচি থাকবে এবং অব্যাহত কর্মসূচি থাকবে। এখন একটা বিশেষ ঘোষণা আছে, এই ঘোষণার মধ্যে দিয়ে আমাদের কর্মসূচি আজকে শেষ হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি রুশাদ ফরিদি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক। এই ঘোষণা নাও রোহান। আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। সেই নেক্সট কর্মসূচির ঘোষণাটা দেওয়ার জন্যই আমি এখানে এসেছি। আমাদের আগামীকাল দুপুর 3টায় শুক্রবার 3টায় প্রেস ক্লাবে দ্রোহ যাত্রা বলে একটি সমাবেশ হবে এবং এই সমাবেশটি হচ্ছে আমাদের ছাত্র, শিক্ষক, সুধী সমাজ, সাধারণ নাগরিক বলে কেউ আলাদা কোনো নাই, আমরা দেশের মানুষ, আমরা সবাই একত্রিত হব সেই জায়গায়। আমরা একটা বৃহত্তর সমাবেশে ছোট ছোট জায়গা থেকে এক হয়ে একটা বড় শক্তিতে পরিণত হব এবং এই যেটা বলা হচ্ছে যে আমাদের এতগুলো হত্যার আমরা বিচার চাই না, আমরা এই হত্যাকারীর বিচার চাই। এটা আমাদের একটা সবচেয়ে বড় দাবি এবং আমরা এই সমাবেশ থেকে এই দাবির সাথে অন্যান্য সব দাবি জোরে সোরে আশা করি উচ্চারিত হবে। এটাই ছিল আমার বলার। তো আজকের সভা এখানে শেষ।